গল্পের শুরু আমাদের নিয়ে যায় 20 এপ্রিল 1968 সালে। তখনই এড ও লরেন ওয়ারেন তাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যাত্রা মাত্র শুরু করেছিলেন। সেই দিন তারা পৌঁছান একটি পুরনো অ্যান্টিক ও ভিন্টেজ জিনিসের দোকানে। দোকানের মালিকের মেয়ে ভিক্টোরিয়া তাদের সেখানে ডেকেছিল। ভিক্টোরিয়া জানায় তার বাবা প্রায় স্টোর রুম থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেত, কিন্তু একদিন হঠাৎ করেই তিনি আত্মহত্যা করেন। শুরুর দিকে ভিক্টোরিয়া এসব অতিপ্রাকৃত বিষয় একেবারেই বিশ্বাস করত না, কিন্তু বাবার মৃত্যুর কয়েকদিন পর থেকেই সে ওই একই ধরনের অস্বাভাবিক অভিজ্ঞতার মুখোমুখি হতে শুরু করে। বিশেষ করে তার মনে হতো স্টোর রুম থেকে কেউ যেন বারবার তাকে ডাকছে। এসব শুনে লরেন সরাসরি স্টোর রুমে চলে যায়। সেখানে তার নজরে পড়ে একটি বহু পুরনো অ্যান্টিক আয়না। আয়নাটি দেখলেই অশুভ কিছু অনুভব হয়, আর এর চারপাশে খোদাই করা ছিল 4টি অদ্ভুত ছোট ছোট শিশুর মতো আকৃতি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময় লরেন গর্ভবতী ছিল। আয়নার কাছে যেতেই লরেন হঠাৎ অস্বাভাবিক কিছু অনুভব করে। আয়নায় হাত রাখার সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারে সেখানে একটি ভীতসন্ত্রস্ত আত্মা রয়েছে, কিন্তু একই সঙ্গে আরও অনেক বেশি ভয়ঙ্কর ও অশুভ একটি শক্তির উপস্থিতিও সে অনুভব করতে পারে। এরপরই আয়নার উপর হঠাৎ একটি ফাটলের দাগ দেখা দেয়। সেই মুহূর্তেই লরেন নিজের এবং তার অনাগত সন্তানের ভবিষ্যতের কিছু ভয়ঙ্কর ঝলক দেখতে শুরু করে, যেন কোনো অশুভ ডিমনিক শক্তি তার গর্ভের শিশুটিকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। ঠিক তখনই লরেনের পেটে তীব্র ব্যথা শুরু হয়। এড আর এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যায়। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু হাসপাতালে গিয়ে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে। শিশুটি মৃত অবস্থায় জন্ম নেয়। একই সময় লরেন নিশ্চিত হয়ে যায় যে এই ঘটনার পিছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে। ঠিক তখনই হাসপাতালে বিদ্যুৎ চলে যায়, আর উপস্থিত ডাক্তাররাও আতঙ্কিত হয়ে পড়ে। অসহায় হয়ে লরেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। অবিশ্বাস্যভাবে প্রায় 1 মিনিট পর মৃত শিশুটি আবার শ্বাস নিতে শুরু করে, যেন এটি একটি অলৌকিক ঘটনা। পরে সেই শিশুটির নাম রাখা হয় জুডি। আমরা সবাই জানি লরেন ছিলেন সেন্ট লুসির বংশধর, তাই অনেকেই মনে করেন জুডির বেঁচে যাওয়া যেন পূর্ব নির্ধারিতই ছিল। হয়তো ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, আবার এটাও বলা যায় ঈশ্বরের শক্তির আড়ালে অন্য কোনো রহস্যময় শক্তিও হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই ঘটনার পর লরেন নিজের মেয়েকে নিরাপদে রাখতে চাওয়ায় এড ও লরেন ধীরে ধীরে এই কেস থেকে সরে আসেন। এরপর আমরা জুডির শৈশবের নানা স্মৃতি ঝলক দেখতে পাই। আমরা দেখি ছোট জুডির সঙ্গে এড ও লরেন ওয়ারেনের কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। একই সঙ্গে জানা যায় এই সময়ের মধ্যে তারা 1000-এরও বেশি প্যারানর্মাল কেস সমাধান করেছিলেন। তবুও তারা কখনোই জুডিকে এসব তদন্তের সঙ্গে জড়াননি, বরং সবসময় চেষ্টা করেছেন তাকে এই জগৎ থেকে দূরে রাখার। এর পেছনে ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ। আমরা সবাই জানি লরেন ছিলেন একজন মিডিয়াম, ঠিক যেমন সিস্টার আইরিন ছিলেন। তাই ছোটবেলা থেকে জুডির মধ্যে অতৃপ্ত আত্মা, অশুভ শক্তি এবং অতীতের বিভিন্ন ঘটনার ঝলক দেখার ক্ষমতা ছিল। ভয় পেয়ে সে প্রায়ই মায়ের কাছে এসে বলতো সে নাকি ভয়ঙ্কর সব জিনিস দেখতে পায়। তখন লরেন তাকে একটি ছোট্ট কৌশল শেখায়। সে বলে, এই ছড়াটাই বলতে থাকো এবং মনে করো এই সব কিছুই বাস্তব নয়, তাহলে এই ভয়ঙ্কর জিনিসগুলো চলে যাবে। এতে জুডির মন শান্ত হয়ে যেত, আর বড় হওয়ার পরও সে এই একই উপায় অনুসরণ করত। এইভাবেই সময় এগিয়ে যায়, আর পৃথিবীও আরও আধুনিক হতে থাকে। অবশেষে গল্প পৌঁছে যায় 1986 সালে পশ্চিম প্রিন্সটন, পেনসিলভেনিয়ায়। এখানে আমাদের পরিচয় হয় স্মল পরিবারের সঙ্গে। তারা সদ্য একটি নতুন দোতলা বাড়ি কিনেছে। নতুন বাড়ি নিয়ে পরিবারের সবাই ছিল ভীষণ আনন্দিত, আর বাড়িটির সেটআপ দেখলে অনেকটাই দ্য কনজারিং 2 এর বাড়ির কথা মনে পড়ে যায়। এমনকি পরিবারের সদস্য সংখ্যা ও পরিবেশ দ্য কনজারিং এর প্রথম সিনেমারও স্মৃতি ফিরিয়ে আনে। এই পরিবারের মোট 9 জন সদস্য ছিল। পরিবারের প্রবীণ সদস্য জন ও মেরি স্মল, তাদের ছেলে জ্যাক এবং পুত্রবধূ জ্যানেট। জ্যাক ও জ্যানেটের 4 মেয়ে, ডন, হেদার এবং সবচেয়ে ছোট যমজ বোন স্যারেন ও ক্যারেন। আর পরিবারের 9ম সদস্য ছিল তাদের পোষা কুকুর সাইমন।
নতুন বাড়িতে ওঠার পর আসছিল হেদারের চার্চ কনফার্মেশনের দিন। খ্রিস্টান ধর্মে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, তাই সকাল সকাল সবাই তৈরি হয়ে চার্চে পৌঁছায়, যেখানে চার্চের প্রধান বিশপের দ্বারা কনফার্মেশনের অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি হেদারের বাবা জ্যাক স্মৃতি হিসাবে ভিডিও ক্যামেরাতে রেকর্ড করে রাখে। অনুষ্ঠান শেষে পরিবারের সবাই একসঙ্গে বাড়িতে ছোট একটি উদযাপনের আয়োজন করে। ঠিক তখনই হেদারের দাদু তাকে উপহার হিসাবে একটি পুরনো অ্যান্টিক আয়না দেন। সবার চোখে এটি ছিল শুধু একটি পুরনো শো পিস, কিন্তু দর্শক হিসাবে আমরা জানি এটা সেই অভিশপ্ত আয়না যার মুখোমুখি বহু বছর আগে লরেন ওয়ারেন হয়েছিল। এমনকি আয়নার গায়ে থাকা সেই পুরনো ফাটনটিও এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। হেদারের দাদু জানায় খুব অল্প দামে তিনি আয়নাটি কিনেছেন, কারণ যারা এটি বিক্রি করছিল তাদের গাড়িতে নাকি আয়নাটি ঠিকমতো ধরছিল না। তবে আমরা সবাই বুঝতে পারি আসল কারণটা সম্ভবত অন্য কিছু। তারা যেভাবেই হোক এই অশুভ আয়নাটি নিজেদের কাছ থেকে সরিয়ে দিতে চাইছিল, কারণ এই আয়না যেখানেই যেত সেখানেই কোনো না কোনো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতো। এরপর কেক কাটার পালা আসে। হেদার যখন মোমবাতিটি নেভাতে যায় তখনই হঠাৎ করে যেন কোনো অদৃশ্য শক্তি কেকের উপরে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। হেদার ভাবে এটা তার বড় বোন ডনের কাজ, তাই সে তাকেই বিষয়টার জন্য দোষারোপ করতে শুরু করে। কিন্তু ডন বিষয়টাকে অস্বীকার করলে পর মুহূর্তেই ছাদের একটি অংশ ভেঙে সরাসরি নিচে পড়ে, আর এতে হেদার গুরুতরভাবে আহত হয়। অর্থাৎ এই অশুভ শক্তি নিজের উপস্থিতি জানিয়ে দিতে এক মুহূর্ত দেরি করেনি। সাধারণত দ্য কনজিউরিং সিরিজে অন্যান্য সিনেমায় এমন ঘটনা ধীরে ধীরে শুরু হয়, কিন্তু এখানে শুরুতেই ভয়ঙ্কর শক্তির প্রকাশ দেখা যায়। এরপর সিনেমার একটি সতর্কবার্তা দেখানো হয়। এটি নাকি ওয়ারেন দম্পতির জীবনের সবচেয়ে ভয়াবহ সত্য ঘটনা, যে কেস শেষ পর্যন্ত তাদের পুরো ক্যারিয়ার থামিয়ে দিয়েছিল। এরপর আমরা আবারও এড ও লরেন ওয়ারেনকে দেখি। তারা আগের মতোই অ্যানাবেলকে নিয়ে একটি লেকচার দিচ্ছিলেন, কিন্তু দর্শকদের মধ্যে জুডির সঙ্গে থাকা কয়েকজন ওয়ারেন দম্পতিকে পরোক্ষভাবে উপহাস করে সেখান থেকে চলে যায়, কারণ সময় বদলে গিয়েছে আর বেশিরভাগই মানুষ এসব অতিপ্রাকৃত বিষয় নিয়ে বিশ্বাস করে না। আর আরেকটি কারণও ছিল, এডের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই ওয়ারেন দম্পতি নতুন কোনো কেস নেওয়া বন্ধ করে দিয়েছিল। লেকচার শেষ করে বাড়ি ফেরার পর সেই দিন সন্ধ্যায় পুরো ওয়ারেন পরিবার একসঙ্গে রাতে ডিনার করতে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই লরেনের মুখের অভিব্যক্তি বদলে যায়। মনে হয় যেন সে কোনো অদৃশ্য উপস্থিতি অনুভব করেছে। অন্যদিকে জুডিও একই অনুভূতি পায়। তার কাঁধে যেন কেউ আলতো করে হাত রাখলো, আর এই বিষয়টা থেকে লরেন প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমরা দেখি মা মেয়ে দুজনেই আতঙ্কিত হয়ে পড়লেও নিজেদের শান্ত রাখার চেষ্টা করে। এদিকে স্মার্ল পরিবারের বাড়িতেও একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। যমজ দুই বোনের পুতুল সুজি হঠাৎ নিজে থেকে শব্দ করতে শুরু করে, তাই জ্যানেট সেটাকে বন্ধ করে দিয়ে বেসমেন্টে যায় কাপড় কাচতে। কিন্তু হঠাৎ বেসমেন্টের মধ্যে সে কারোর উপস্থিতি অনুভব করে। মনে হচ্ছিল যেন কোণে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে জ্যানেটের রক্ত হিম হয়ে যায়। সে ধীরে ধীরে যখন এগিয়ে গিয়ে বেসমেন্টের লাইট জ্বালায় তখন সে দেখে সেখানে কেউই ছিল না। তাই বিষয়টাকে জ্যানেট নিজের মনের ভুল ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এর কিছুক্ষণ পর জ্যানেট যখন ফোনে কথা বলছিল, ঠিক তখনই কেউ যেন প্যানেট্রির দিক থেকে ফোনের তার টানতে শুরু করে। প্রথমে তার মনে হয় হয়তো বাচ্চারাই মজা করছে, কিন্তু পরক্ষণেই সে দেখে বাচ্চারা বাড়ির অন্য পাশে খেলছে। হঠাৎ করেই ফোনটিকে অদৃশ্য কোনো শক্তি ভেতরের দিকে টেনে নিয়ে যায়। আতঙ্কিত হয়ে জ্যানেট দ্রুত লাইট জ্বালায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এতে সে সত্যিই ভয় পেয়ে যায়। এর পরের ভৌতিক ঘটনাটি ঘটে যমজ দুই বোনের একজনের সঙ্গে। তাদের প্রিয় পুতুল সুজি হঠাৎ বাতাসে ভেসে ওঠে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধা মহিলার ভয়ঙ্কর আত্মা। দৃশ্যটি দেখে ক্যারেন প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাতে জ্যাক যখন কাজ শেষে বাড়ি ফিরে আসে, ক্যারেন সবাইকে পুরো ঘটনাটার কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। তবে জ্যানেটের মনে তখন থেকেই দৃঢ় বিশ্বাস চলে আসে যে এই বাড়িতে সত্যিই কোনো অশুভ উপস্থিতি রয়েছে। এরপর আমরা হেদার আর ডনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি। হেদার জানায় এই আয়নাটা তার একদমই ভালো লাগছে না।
যেদিন থেকে এটি বাড়িতে এসেছে সেদিন থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। ডন অবশ্য বিষয়টাকে গুরুত্ব না দিয়ে উল্টো হিদারকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে আয়নার গায়ে খোদাই করা অদ্ভুত মুখগুলোর মতোই নাকি হিদারকে দেখতে। তবে ঠাট্টা করলেও বড় বোন হিসাবে শেষ পর্যন্ত সেও হিদারের কথাটাই বিশ্বাস করে। সেই রাতেই দুজন মিলে আয়নাটি বাড়ির বাইরে নিয়ে গিয়ে আবর্জনা স্তূপে ফেলে দেয়। তাদের ধারণা ছিল আয়নাটি আসার পর থেকে সব অশুভ ঘটনা শুরু হয়েছে। পরের দিন সকালে সবাই একসঙ্গে নাস্তা করছিল। ঠিক তখনই ময়লার গাড়ি এসে আবর্জনার সঙ্গে সেই আয়নাটিও তুলে নিয়ে যায়। আর ট্রাকের পেছনের অংশ বন্ধ হবার সঙ্গে সঙ্গেই আয়নাটি অসংখ্য টুকরো হয়ে ভেঙে যায়। কিন্তু আমরা সবাই জানি শুধু আয়না ভেঙে ফেললেই অশুভ শক্তি শেষ হয় না। হঠাৎ করেই ডন রক্তবমি করতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভাঙা আয়নার টুকরোগুলো যেন তার মুখ দিয়েই বেরিয়ে আসতে থাকে। এতে স্পষ্ট বোঝা যায় অশুভ শক্তিটি পরোক্ষভাবে ডনকে জানিয়ে দিচ্ছে যে তার ক্ষমতার সামনে মানুষ একেবারেই অসহায়, আর তাকে বোকা বানানোর চেষ্টা করলে তার ফল ভয়াবহ হতে পারে। পরিস্থিতি দেখে স্মল পরিবার এক মুহূর্ত দেরি না করে ডনকে হাসপাতালে নিয়ে যায়। আর এই ঘটনাটি ছিল প্রথম বড় প্রমাণ যার পর পুরো পরিবার বিশ্বাস করতে শুরু করে যে তাদের বাড়িতে সত্যিই কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। অন্যদিকে আমরা এডকে হাসপাতালেই দেখতে পাই, যেখানে ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন আর একবার হার্ট অ্যাটাক হলে তিনি হয়তো বাঁচবেন না, তাই তাকে অবশ্য নিজের জীবনযাপন আর খাদ্যাভ্যাস বদলাতে হবে। কিন্তু এডের স্বভাব যেমন, সে ডাক্তারের এই পরামর্শকে খুব একটা গুরুত্ব দেয় না। এরই মধ্যে জুডি তার মা বাবাকে জানিয়ে দিয়েছিল যে তার বয়ফ্রেন্ড টনি তার বাবার জন্মদিনের পার্টিতে আসবে। দুজন প্রায় 6 মাস ধরেই একে অপরকে ডেট করছে, তবে বিষয়টি নিয়ে এড খুব একটা খুশি মনে হয় না। এরপর আসে এডের জন্মদিন। বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে জুডি আর টনি একসঙ্গে আসে, তবে টনিকে বেশ নার্ভাস ও অস্বস্তিতে দেখা যাচ্ছিল। পার্টিতে আমরা ফাদার গর্ডনকেও দেখতে পাই, যিনি ওয়ারেনের পরিবারের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তিনি জুডিকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। এরপর জুডি তার বাবা মায়ের সঙ্গে টনির পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় টনি আগে পুলিশে চাকরি করত, কিন্তু কোনো এক অজানা ঘটনার কারণে সে সেই চাকরি ছেড়ে দিয়েছে আর এখন নতুন একটি কাজের খোঁজ করছে। এদিকে আমরা এডকে কয়েকজন অতিথিকে নিয়ে তার বিখ্যাত অকাল্ট মিউজিয়াম ঘুরে দেখাতে দেখি। তবে দূর থেকে সব কিছু দেখে টনি বেশ অস্বস্তি বোধ করছিল, কারণ ওয়ারেনের পরিবারের জীবনযাপন সাধারণ মানুষের তুলনায় অনেকটাই আলাদা ছিল। অন্যদিকে জুডি নিজের ঘরে একা বসে ছোটবেলার পুরনো ছবিগুলো দেখছিল। ঠিক তখনই তার চোখ পড়ে একটি রঙিন চেয়ারের দিকে, যা নিজে নিজেই দুলছিল। আর সেই চেয়ারে বসানো ছিল কুখ্যাত অ্যানাবেল ডলকে। দৃশ্যটি দেখে জুডি আবারও নিজেকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় টনি সেখানে এসে তাকে সামলে নেয়। দুজনের মধ্যে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয় এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে লরেন চলে আসায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। অবশ্য লরেন আসলে টনিকে টেবিল টেনিস খেলতে ডাকতে এসেছিল, তাই টনি এডের কাছে চলে যায় আর লরেন একান্তে জুডির সঙ্গে কথা বলতে শুরু করে। লরেন জুডিকে জিজ্ঞাসা করে ইদানিং এত ঘন ঘন এবং এত ভয়ঙ্কর হন্টিং কেন হচ্ছে, কিন্তু জুডি কোনো উত্তর দেয় না। তখন লরেন তাকে সতর্ক করে বলেন এসব অতিপ্রাকৃত বিষয় থেকে যতটা সম্ভব দূরে থাকতে, কারণ এই জগৎ মানুষের পুরো জীবনটাই এলোমেলো করে দিতে পারে। এমনকি লরেন নিজেও আজ পর্যন্ত অনেক বিষয়ে আফসোস করেন। আসলে এসব অভিজ্ঞতা ধীরে ধীরে মানুষের মানসিক অবস্থাকেও ভেঙে দেয়। এদিকে বাইরে এড আর টনিকে টেবিল টেনিস খেলতে দেখা যায়। খেলায় এড টনিকে 3 পয়েন্টে হারিয়ে দিলেও বোঝাই যাচ্ছিল তার শারীরিক অবস্থা আগের মতো নেই, হার্ট অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর জুডি বাইরে চলে যায়, আর সেই সুযোগে টনি এড ও লরেনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করে। সে জানায় সে জুডিকে সত্যিই খুব ভালোবাসে, এমনকি তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটি আংটিও কিনে এনেছে। আংটিটি দেখে লরেন ভীষণ খুশি হয়ে যান। তিনি টনির হাত স্পর্শ করেন। হয়তো সেই স্পর্শেই তিনি অনুভব করেছিলেন টনির ভালোবাসা সত্যি আন্তরিক, তাই তিনি এই সম্পর্ক এবং বিয়ের ব্যাপারে ইতিবাচক ছিলেন। কিন্তু এড এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না
টনি জানায় জুডির সঙ্গে পরিচয়ের কিছুদিনের মধ্যেই সে এই আংটিটি কিনে ফেলেছিল, কারণ তখনই তার মনে হয়েছিল জুডি তার জীবনের সঠিক মানুষ। টনির কথা শুনে লরেন লজ্জা পেয়ে হাসতে থাকেন, কারণ তাদের নিজের বিয়ের গল্পটাও অনেকটা এমনই ছিল। কিন্তু এডের দুশ্চিন্তা ছিল অন্য জায়গায়। ছোটবেলায় জুডির সঙ্গে যা ঘটেছিল তারপর থেকেই তিনি নিজের মেয়েকে নিয়ে সবসময় অতিরিক্ত চিন্তিত থাকতেন। ঠিক তখনই দ্য কনজিউরিংয়ের প্রথম সিনেমার পরিচিত চরিত্র ম্যাক্সকে সেখানে দেখা যায়। আর জুডি বাইরে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কোনোভাবে আংটিটি টনির হাত থেকে নিচে পড়ে যায়। ফলে না চাইলেও পুরো পরিস্থিতি যেন হঠাৎ করেই প্রপোজালের পরিবেশ তৈরি করে ফেলে। জুডি আর এক মুহূর্ত দেরি না করে টনির প্রস্তাবে সম্মতি জানায়, কারণ অনেক দিন ধরেই সে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। তবে সবাই খুশি হলেও এডের মুখে সেই আনন্দের ছাপ দেখা যায় না। এর কিছুক্ষণ পর ফাদার গর্ডন ওয়ারেন পরিবারের কাছ থেকে বিদায় নিতে যান। তবে তিনি শুধু পার্টিতে যোগ দিতেই আসেননি, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলতে এসেছিলেন। সেটি ছিল স্মল পরিবারের কেস। তিনি জানান কয়েক মাস ধরে স্মল পরিবার ভয়ঙ্কর হন্টিংয়ের শিকার হচ্ছে। প্রথমে তারা একজন প্রিস্টের সঙ্গে যোগাযোগ করে, পরে বিষয়টি ফাদার গর্ডনের কাছে পৌঁছায়, আর শেষ পর্যন্ত তিনি সাহায্যের আশায় ওয়ারেন দম্পতির কাছে আসেন। এড এই কেসটি নিয়ে আগ্রহ দেখালেও লরেন্স স্পষ্ট জানিয়ে দেন তারা আর এইসব ঘটনার সঙ্গে জড়াতে চান না। তাই কিছুটা হতাশ হয়ে ফাদার গর্ডন সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে তিনি শুধু অনুরোধ করেন যেন তারা অন্তত বিষয়টি নিয়ে আরেকবার ভেবে দেখেন। এরপর গল্প আবারও স্মল পরিবারের বাড়িতে ফিরে আসে। সেখানে পরিস্থিতি আগের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠেছিল। প্রতিদিনের মতো জ্যাক রাতের কাজ সেরে বাড়ি ফেরে, কিন্তু এবার তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। পুরো পরিবারই তখন ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। বিশেষ করে রক্তভূমির ঘটনাটার পর ডন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে নিজেই বাবাকে প্রশ্ন করে বসে তারা কেন বাড়ি ছেড়ে কোনো হোটেল বা অন্য কোথাও গিয়ে থাকতে পারছে না। কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। তাদের কাছে অন্য কোথাও থাকার মতো পর্যাপ্ত টাকা ছিল না, আর মনে হচ্ছিল এই অশুভ শক্তিও যেন কোনোভাবে তাদের বাড়ি ছেড়ে যেতে দিচ্ছিল না। তবে একটি বিষয় পরিষ্কার ছিল যে এই অশুভ শক্তি তাদের শুধু ভয় দেখাচ্ছিল, কষ্ট দিচ্ছিল, কিন্তু সরাসরি হত্যা করছিল না। কারণ যদি সেটাই তার উদ্দেশ্য হতো তাহলে অনেক আগেই সব কিছু শেষ হয়ে যেত। এরপর রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি অদৃশ্য অশুভ শক্তি জ্যাককে বিছানা থেকে তুলে বাতাসে ভাসিয়ে দেয়। শুধু তাই নয়, তার গলাও চেপে ধরতে শুরু করে। দৃশ্যটি অনেকটাই কনজিউরিংয়ের প্রথম সিনেমার বিখ্যাত বাস সেবা দৃশ্যের কথার মনে করিয়ে দেয়। অন্যদিকে হিদার তার কনফার্মেশনের অনুষ্ঠানের পুরনো ভিডিও টেপ দেখছিল। ভিডিওটি বারবার থামিয়ে দেখতে গিয়ে সে হঠাৎ লক্ষ্য করে তার পাশে একটি অশুভ সত্তা দাঁড়িয়ে আছে যে সেই দিন কেকের মোমবাতি নিভিয়ে দিয়েছিল। এরপর মুহূর্তের মধ্যেই সেই লম্বা চুলওয়ালা ভয়ঙ্কর সত্তাটি হাতে একটি কুঠার নিয়ে হিদারের দিকে এগিয়ে আসতে শুরু করে। আতঙ্কে হিদার জোরে চিৎকার করে ওঠে। এদিকে ওপরতলায় জ্যানেট ঘুম থেকে জেগে দেখে অদৃশ্য কোনো শক্তি জ্যাককে প্রায় মেরে ফেলতে বসেছে। সে দ্রুত জ্যাককে বাঁচায়, আর নিচ থেকে হেদারের চিৎকার শুনে পরিবারের সবাই একসঙ্গে তার ঘরের দিকে ছুটে যায়। হিদার তখন ভয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। হিদারের ঘটনার পর ডন সবার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, এখন সবার সঙ্গে এমন হওয়ার পর অন্তত বিশ্বাস হলো তো আমি এতদিন মিথ্যা বলছিলাম না। এরপর আর বিষয়টি ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। জ্যানেট ও জ্যাক পুরো ঘটনাটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। খুব অল্প সময়ের মধ্যেই এই কেসটি চারিদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে দেখানো হয় কিভাবে একটি সাধারণ পরিবার প্রতিদিন ভয়ঙ্কর অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হচ্ছে, এবং প্রতিটি রাত তাদের কাছে যেন মৃত্যুর সমান আতঙ্ক নিয়ে আসছে। এদিকে ওয়ারেন পরিবার তখনও এই খবর দেখেনি। জুডির বিয়ের কথাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। সে নিজের বিয়ের পোশাক ট্রাই করতে ডিজাইনার ব্রেন্ডার কাছে যায়। সেখানে টিভিতে স্মল পরিবারের খবর চললেও ব্রেন্ডা সেটি বন্ধ করে দেয়, কারণ সে চাইছিল না এই সব বিতর্কের কারণে তার ব্যবসার কোনো প্রভাব পড়ুক। আর ওয়ারেন দম্পতিও যেহেতু এসব কেস থেকে সরে এসেছেন, তাই তারা আবারও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ুক সেটা সে চাইছিল না। এরপর ব্রেন্ডা জুডিকে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে
বিয়ের পোশাক পরিয়ে ফিটিং পরীক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই একটি ফোন আসায় তাকে বাইরে যেতে হয়, কারণ তার সহকারী ফোনটি ধরছিল না। ড্রেসিং রুমটির চারপাশে আয়না দিয়ে ঘেরা ছিল। একা দাঁড়িয়ে থাকতে থাকতেই জুডির মনে হতে থাকে যেন সেখানে আরও কেউ উপস্থিত রয়েছে। কিছুক্ষণ পর দরজা খুলে সত্যিই কেউ ভেতরে ঢোকে। প্রথমে জুডি ভেবেছিল হয়তো ব্রেন্ডাই ফিরে এসেছে, কিন্তু না, সে ব্রেন্ডা ছিল না। জুডি নিজের বিয়ের পোশাকের আড়াল থেকে কাউকে বেরিয়ে আসতে দেখে, আর এটি ছিল সেই বৃদ্ধার আত্মা যাকে আমরা স্মল পরিবারের বাড়িতেও দেখেছিলাম। অর্থাৎ দুই ঘটনার মধ্যে যে একটি গভীর সংযোগ রয়েছে তা এবার স্পষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সেই বৃদ্ধার আত্মা জুডির দিকে এগিয়ে আসে এবং তাকে স্পর্শ করে, কিন্তু জুডির সঙ্গে সঙ্গে তার মায়ের শেখানো ছড়াটি বলতে শুরু করলে আত্মাটি সেখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু ভয়ের এখানেই শেষ হয়নি। আয়নার ভেতরে তারই একটি অশুভ প্রতিচ্ছবি তার গলা চেপে ধরেছে। এই দৃশ্য দেখে সে ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই লরেন এবং ব্রেন্ডা ঘরে ঢুকে পড়েন। জুডির এই অবস্থা দেখে লরেনও ভীষণ উদ্বিগ্ন হয়ে যায়, কারণ অনেক দিন ধরেই এমন শক্তিশালী হন্টিং আর ঘটেনি। অন্যদিকে সংবাদ মাধ্যমে স্মল পরিবারের খবর আরও দ্রুত ছড়িয়ে পড়ছিল। জ্যাকের মা মেরি হার্ট অ্যাটাক করেছেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ফাদার গর্ডন আর অপেক্ষা না করে চার্চের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই স্মল পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি সরাসরি কানেকটিকাট থেকে সেখানে পৌঁছে যান। এরপর বাড়িতে ঢুকতেই তিনি বেসমেন্টে গিয়ে পবিত্র জল ছিটাতে শুরু করেন, কিন্তু অবিশ্বাস্যভাবে পবিত্র জল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে যেতে শুরু করে। এতে নিশ্চিত হয়ে যায় সেখানে অত্যন্ত শক্তিশালী কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। ঠিক সেই সময় ফাদার গর্ডনও যেন ভয়ঙ্কর কিছু দেখতে পান। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন এবং জানান এই বাড়িতে অত্যন্ত ভয়ঙ্কর এক অশুভ শক্তি বাস করছে, তাই বিষয়টি নিয়ে অবিলম্বে বিশপের সঙ্গে কথা বলা জরুরি। ফাদার গর্ডন জানিয়ে দেন এই কেস যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে, কারণ এর পিছনে যে অশুভ শক্তি রয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। তিনি আবার ফিরে আসার আশ্বাস দিয়ে সরাসরি বিশপ ম্যাকেনার সঙ্গে দেখা করতে রওনা দেন। চার্চে তার প্রবেশের দৃশ্যটি অনেকটাই দ্য এক্সোরসিস্টের আবহ মনে করিয়ে দেয়। আসলে পুরো সিনেমা জুড়েই বিভিন্ন ক্লাসিক হরর ছবির সূক্ষ্ম রেফারেন্স ছড়িয়ে রয়েছে, যা সত্যিকারের হরর ভক্তরাই সহজে ধরতে পারবেন। চার্চে পৌঁছে ফাদার গর্ডনকে বিশপের সহকারী ও সেক্রেটারি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। একই সময় বাইরে একটি বৈদ্যুতিক তার নিজে থেকেই নড়াচড়া করতে থাকে। এরপর হঠাৎ করেই সেক্রেটারি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে জুডির কণ্ঠস্বর শোনা যায়। সে যেন বলছে, এবার যথেষ্ট হয়েছে, আপনি চলে যেতে পারেন, আপনার কাজ শেষ। কিন্তু আসলে সেটি জুডি ছিল না, এটি ছিল সেই ডিমনিক শক্তি যে ফাদার গর্ডনকে বিদ্রূপ করছিল এবং ইঙ্গিত দিচ্ছিল যে এবার তার শেষ সময় ঘনিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর অন্ধকারে ডুবে যায় আর সমস্ত দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই দরজার নবের ওপর থাকা পবিত্র ক্রসটি ধীরে ধীরে উল্টে যেতে শুরু করে। সাধারণত এমন দৃশ্য শক্তিশালী ডিমনিক উপস্থিতির একটি স্পষ্ট ইঙ্গিত হিসাবে দেখানো হয়, অর্থাৎ এই অশুভ শক্তির ক্ষমতা ছিল অসাধারণ। এরপর সেই ডিমনিক সত্তা ধীরে ধীরে ফাদার গর্ডনের দিকে এগিয়ে আসে। তিনি নিজের ব্যাগে থাকা পবিত্র ক্রস তুলে তাকে প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু অবিশ্বাস্যভাবে ক্রসটি হঠাৎ আগুনে পুড়ে যেতে শুরু করে। এতে তার হাতও দগ্ধ হয়ে যায়। এরপর ফাদার গর্ডন সেই অশুভ শক্তির প্রভাবে সম্পূর্ণভাবে পজেস হয়ে যান আর শেষ পর্যন্ত তার সামনেই টানটান হয়ে থাকা বৈদ্যুতিক তার হাতে তুলে সেটাকে গলায় জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নেন। ঘটনাটি সত্যিই সবাইকে স্তব্ধ করে দেওয়ার মতো ছিল। অন্যদিকে এড টনিকে নিজের বিখ্যাত অকাল্ট মিউজিয়াম ঘুরে দেখাচ্ছিলেন। তিনি বলেন এই সংগ্রহ তাদের সারা জীবনের পরিশ্রমের ফল। এড ব্যাখ্যা করেন বিভিন্ন কেস থেকে উদ্ধার করা অশুভ শক্তিগুলোকে তারা এইসব অভিশপ্ত বস্তু বা আর্টিফ্যাক্টের মধ্যে বন্দি করে রাখেন। বিষয়টি অনেকটা বোতলের ভিতরে কোনো জিনকে আটকে রাখার মতো, কারণ এভাবেই তারা অন্য মানুষের ক্ষতি করার থেকে বিরত থাকে।
তিনি আরও জানান, যদি এসব আর্টিফ্যাক্টের সুরক্ষা ভেঙে যায় তাহলে ভেতরে বন্দি অশুভ শক্তিগুলো মুক্ত হয়ে নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়বে। আর সেই কারণেই প্রতিদিন এসব জিনিসের উপর পবিত্র জল ছিটিয়ে প্রার্থনা করা হয় যাতে ডিমনিক শক্তিগুলো শান্ত অবস্থায় সেখানেই বন্দি থাকে। ওয়ারেন্সরা 1000-এরও বেশি কেস সমাধান করেছেন। এই কথা শুনে টনি সত্যি বিস্মিত হয়ে যায়। ঠিক সেই সময় লরেন ও জুডিও মিউজিয়ামে এসে পৌঁছায়। তারা সেই দুঃসংবাদ জানায় যে ফাদার গর্ডন আর বেঁচে নেই। তার শেষকৃত্যে উপস্থিত সবাই গভীর শোক ও বিস্ময়ের মধ্যে ছিল। লরেনও ভীষণ ভেঙে পড়েন, কিন্তু জুডি যখন ফাদার গর্ডনের কফিনটা স্পর্শ করে তখনই হঠাৎই তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। সেই দৃশ্য দেখে সে স্পষ্টই আতঙ্কিত হয়ে যায়। ঠিক তখনই ফাদার জেগলার ওয়ারেন্সকে জানায়, চার্চ এবং মিডিয়ার চোখে তাদের ভাবমূর্তি যতটাই খারাপ হোক না কেন, ফাদার গর্ডন সবসময় তাদের প্রশংসাই করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন ওয়ারেন্সরা সবসময় সত্যিকারের উদ্দেশ্য নিয়েই মানুষের সাহায্য করে। এরপর জুডি ফাদার জেগলারকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, ফাদার গর্ডন মৃত্যুর আগে শেষবার কোথায় গিয়েছিলেন? জবাবে তিনি জানান, ফাদার গর্ডন শেষবার পেনসিলভেনিয়ার স্মল পরিবারের বাড়িতে গিয়েছিলেন। এই কথাটি শুনে জুডির দেখা ভিশনের সঙ্গে সব কিছু যেন একসঙ্গে মিলিয়ে যায়। এদিকে বাড়িতে ফিরে লরেন রান্নাঘরে বাসন ধুচ্ছিলেন। হঠাৎ সেও একটি ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সেই দৃশ্যে জুডির লকেটটি সিঙ্কের ভেতরে পড়ে যায় আর মুহূর্তের মধ্যেই সেটি রক্তে ভরে ওঠে। এরপর পুরো রান্নাঘর যেন রক্তে ডুবে যেতে শুরু করে। ঠিক তখনই এড এসে লরেনকে সামলে নেন আর লরেন বুঝে যান জুডির জীবন এখন বড় ধরনের বিপদের মুখে। এর মধ্যেই টনি এসে জানায় জুডি ইতিমধ্যেই পেনসিলভেনিয়ায় অর্থাৎ স্মল পরিবারের বাড়িতে চলে গেছে। আগেই এড ও লরেন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এই কেস নেবেন না, বরং জুডিকে নিয়ে সোজা বাড়ি ফিরে আসবেন। কিন্তু স্মল পরিবারের বাড়িতে পৌঁছানোর পর জ্যাক আর জ্যানেট ওয়ারেন্সকে দেখে যেন নতুন করে আশার আলো খুঁজে পায়। তারা জানায় সাহায্যের আশাতেই তারা মিডিয়ার কাছে গিয়েছিলেন, কিন্তু উল্টো সবাই তাদের ভুল বুঝতে শুরু করেছে। তাই তারা অনুরোধ করে, দয়া করে আমাদের বাঁচান। তবুও এড ও লরেন জুডিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিলেন, কিন্তু জুডি তাদের থামিয়ে দেয়। সে নিজের মাকে বোঝায় এতদিন তারা অসংখ্য মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছেন, তাহলে এই পরিবারটিকে তারা কেন সাহায্য করবে না? তাদের অবস্থা তো নিজের চোখেই দেখা যাচ্ছে। জুডি আরও বলে আগে সে বুঝতো না কেন তার বাবা মা নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে অন্যের সাহায্যে এগিয়ে যায়, কিন্তু আজ সে বুঝতে পেরেছে এই পরিবারটির সত্যিই ওয়ারেন্সদের প্রয়োজন। সে আরও মনে করিয়ে দেয় ফাদার গর্ডনও মৃত্যুর আগে শেষবার এই বাড়িতেই এসেছিলেন। তার মৃত্যুর রহস্যও সম্ভবত এই বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে। নিশ্চয়ই তিনি মৃত্যুর আগে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যেতে চেয়েছিলেন। জুডির কথা শুনে শেষ পর্যন্ত এড ও লরেন সিদ্ধান্ত নেন তারা স্মল পরিবারকে সাহায্য করবেন। অর্থাৎ সিনেমার প্রায় 1 ঘন্টা 15 মিনিট এগিয়ে যাওয়ার পর এখান থেকে মূল কেসের তদন্ত সত্যিকার অর্থে শুরু হয়। এর আগে পর্যন্ত মূলত পুরো ঘটনার ভিত্তি তৈরি করা হচ্ছিল। এরপর এড আগের মতোই নিজের রেকর্ডার চালু করেন যাতে পুরো ঘটনাটি নথিভুক্ত করা যায়। তারপর স্মল পরিবারের সবাই শুরু থেকে একে একে সব কিছু বলতে শুরু করে, কিভাবে এই ভয়ঙ্কর ঘটনার সূচনা হয়েছিল। এদিকে জুডি টনিকে জানায় সে মৃত্যুর একটি ভয়াবহ দৃশ্য দেখেছে। তার বিশ্বাস এই বাড়িতে এমন এক শক্তি রয়েছে যে কোনোভাবেই তাকে এখান থেকে যেতে দিতে চাইছে না। এখানে বিষয়টি পরিষ্কার হতে শুরু করে, এতদিন ধরে স্মল পরিবার বেঁচে ছিল কেন তার উত্তরও যেন মিলতে থাকে। কারণ এই ডিমনিক শক্তি আসল রহস্য ছিল তাদের হত্যা করা নয়, বরং জুডি ও ওয়ারেন্সকে এই বাড়িতে টেনে নিয়ে আসা। ঠিক তখনই লরেন বাড়ির ভেতরে অস্বাভাবিক কিছু অনুভব করেন। তিনি প্রথমে পরিবারের সুখের সময়ের একটি ছবি স্পর্শ করেন, এরপর একটি ঘোড়ার আকৃতির খেলনা চালিয়ে আবার বন্ধ করেন। তবুও তার মনে হচ্ছিল বাড়ির কোথাও যেন অশুভ কিছু লুকিয়ে রয়েছে। এদিকে পরিবারের পোষা কুকুর সাইমনকেও সবসময় আতঙ্কিত অবস্থায় দেখা যাচ্ছিল। সে বারবার অকারণে ঘেউ ঘেউ করছিল, কারণ সাধারণভাবে বলা হয় কুকুর অনেক সময় মানুষের আগে অশুভ উপস্থিতি অনুভব করতে পারে। অন্যদিকে রান্নাঘরে এড সবার জন্য প্যানকেক তৈরি করছিলেন। সেই সময় টনি নিজের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার আসল কাহিনীটা জানায়। সে বলে একদিন তাদের কাছে একটি পারিবারিক হিংসার কল আসে। খবর ছিল এক ব্যক্তি নিজের স্ত্রীকে মারধর করছে।
টনি এবং তার সহকর্মী ঘটনাস্থলে পৌঁছানোর পর দরজা খুলতেই সেই ব্যক্তি সরাসরি টনির দিকে লোড করা বন্দুক তাক করে গুলি চালায়, কিন্তু আশ্চর্যজনকভাবে বন্দুকটি ফায়ার করেনি, ফলে টনি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এটি শুধুই ভাগ্য ছিল নাকি কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ তা নিশ্চিত নয়, তবে টনির বিশ্বাস সেই ঘটনার পরই তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। সেই দিন সে সিদ্ধান্ত নেয় আর পুলিশের চাকরি করবে না, কারণ যদি কোনো দিন তার কিছু হয়ে যায় তাহলে জুডির সঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণে সে সেদিন চাকরি ছেড়ে দিয়ে জুডিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আংটিও কিনে ফেলেছিল। টনির মুখে এসব কথা শুনে এডের মন কিছুটা নরম হয়ে আসে। তিনি বুঝতে পারেন টনি সত্যিই জুডিকে আন্তরিকভাবে ভালোবাসে এবং তার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করে। এদিকে জুডি বাড়ির ছোট ছোট বাচ্চাদের স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় লরেন উপরতলা থেকে অদ্ভুত এক উপস্থিতি অনুভব করেন। হঠাৎ জুডি নিজের মায়ের একটি ছবি তুলতে যায়। ক্যামেরার ফ্ল্যাশ হঠাৎ জ্বলে উঠতেই লরেন চমকে ওঠেন, কিন্তু পর মুহূর্তে মা মেয়ে দুজনেই বুঝতে পারেন ওপরতলা থেকে কোনো অস্বাভাবিক শক্তির উপস্থিতি অনুভব হচ্ছে। তাই লরেন একাই বিষয়টা তদন্ত করতে ওপরের ঘরে যান। এদিকে জুডির পেছনে রাখা ছিল সুজি নামের সেই পুতুলটি। কিছুক্ষণ পর যমজ বোন ক্যারেন এসে সেটি নিয়ে যায়। আর যে মানুষ অ্যানাবেলের মতন অভিশপ্ত পুতুলের মুখোমুখি হয়েছে তার কাছে সাধারণ পুতুলও যে অস্বস্তিকর লাগবে সেটাই স্বাভাবিক। ওপরের ঘরে পৌঁছে লরেন বিছানা পরীক্ষা করতে শুরু করেন। ঠিক তখনই তিনি দেখতে পান বিছানা চাদরের নিচে যেন কোনো অদৃশ্য সত্তা নিজের হাতের আকার ফুটিয়ে তুলছে। ঠিক তখনই লরেন দেখতে পান চাদরের নিচে থাকা একটি অদৃশ্য সত্তাটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর লরেন হঠাৎ বেসমেন্টে চলে যান, কারণ সেখান থেকেই তিনি সবচেয়ে প্রবল অশুভ উপস্থিতি অনুভব করেছিলেন। বেসমেন্টে পৌঁছেই লরেন যেন পুরো ঘটনার আসল চরিত্রটি বুঝতে পারেন। তিনি এডকে জানান এই বাড়িতে মোট 3টি আত্মা রয়েছে। তাদের গল্প ছিল এমন, একসময় এই বাড়িতে এক নারী, তার মা এবং তার স্বামী থাকতেন, কিন্তু স্বামীটি ছিল অত্যন্ত নির্যাতনকারী। সেই কারণেই ওই নারীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে স্বামী ক্ষিপ্ত হয়ে কুঠার নিয়ে মা ও মেয়ে দুজনকেই হত্যা করে। পরে সেই ব্যক্তিও মারা যায়। এর আগে আমরা যে লম্বা চুলওয়ালা আত্মাকে দেখেছিলাম, যে হিদারের উপর কুঠার নিয়ে হামলা করেছিল, সেটাই ছিল সেই লোকটির আত্মা। আর বাড়িতে ঘটে যাওয়া বেশিরভাগ ভয়ঙ্কর ঘটনাই এই বেসমেন্টকে ঘিরেই ঘটছে, কারণ এখানেই সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সব কথা শোনার পর এড বলেন এতে তো বিশেষ সমস্যা হওয়ার কথা নয়, কারণ অতৃপ্ত আত্মাদের শান্ত করার অভিজ্ঞতা তাদের অনেকবার হয়েছে। কিন্তু লরেন জানিয়ে দেন বিষয়টি এতটা সহজ নয়। তিনি বলেন এই বাড়ি তৈরি হওয়ার আগে এখানে একটি খামার ছিল, আর এই 3টি আত্মা আসলে মূল অশুভ শক্তি নয়, তারা শুধু কারণ নিয়ন্ত্রণের কাঠপুতলি। আসল ডিমনিক শক্তি সম্পূর্ণ অন্য কেউ, যে এই 3টি আত্মাকে ব্যবহার করে স্মল পরিবারকে আক্রমণ করছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো লরেন সেই আসল শক্তিটিকে দেখতে বা অনুভব করতে পারছে না। আর এটাই প্রমাণ করে প্রকৃত অশুভ সত্তাটি এতটাই শক্তিশালী যে সে নিজের পরিচয় আড়াল করে অন্য আত্মাদের মাধ্যমে সবকিছু ঘটিয়ে যাচ্ছে। তবে এড ও লরেন একটি বিষয় নিয়ে অবাক হন, এত কিছু ঘটার পরও এখনও পর্যন্ত পরিবারের কাউকেই পুরোপুরি পজেস করা হয়নি, অথচ তাদের আগের প্রায় প্রতিটি কেসেই কোনো না কোনো পর্যায়ে পজেশন ঘটেছিল। তাহলে এবার এই অশুভ শক্তিটি কেন অপেক্ষা করছে, সে ঠিক কিসের জন্য সময় নিচ্ছে, এই প্রশ্নের উত্তর তখনও তাদের কাছে অজানা ছিল। ঠিক সেই সময় জুডি ওপরতলা থেকে নিজের মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করতে করতে সে বাড়ির অ্যাটিকে পৌঁছে যায়। আসলে সেই ডিমনিক শক্তি তাকে একা সেখানে নিয়ে যেতে চেয়েছিল, কারণ ছোটবেলাতেই সে জুডিকে নিজের লক্ষ্য হিসাবে চিহ্নিত করে ফেলেছিল। অ্যাটিকে পৌঁছে জুডি অবাক হয়ে আবারও সেই অভিশপ্ত আয়নাটি দেখতে পায়। সেটি আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু আমরা জানি এমন অভিশপ্ত বস্তু শুধু ভেঙে ফেললেই ধ্বংস হয় না। আর এখানেই জুডি সবচেয়ে বড় ভুলটি করে বসে। সে আয়নাটিকে স্পর্শ করতেই চারপাশে ভয়ঙ্কর অশুভ প্রক্রিয়া শুরু হয়ে যায়। হঠাৎ করেই দেওয়ালে চক দিয়ে লেখা একটি বার্তা ভেসে ওঠে। এই ধরনের বার্তা আমরা আগে অ্যানাবেলের সঙ্গে দেখেছি, কিন্তু এবার বিষয়টা ভিন্ন ছিল।
এটি অ্যানাবেল নয়, বরং সেই অশুভ ডিমনিক শক্তি জুডির সবচেয়ে বড় ভয়কে কাজে লাগাচ্ছিল, কারণ সে জানতো জুডি সবচেয়ে বেশি ভয় পায় অ্যানাবেলকেই। আতঙ্কে জুডি দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই সে একটি ঘর থেকে ছোট্ট ক্যারেনের কণ্ঠ শুনতে পায়। ঘরের ভেতরে ঢুকতেই কোণের দিকে বসে থাকতে দেখে অ্যানাবেল ডলটিকে। পর মুহূর্তে অবিশ্বাস্য ঘটনা ঘটে। অ্যানাবেল ডলটি অস্বাভাবিকভাবে বিশাল আকার ধারণ করে জুডির দিকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌড়তে গিয়ে জুডি সিঁড়ি থেকে পড়ে যায়। আসলে অশুভ শক্তির কাজ করার ধাপগুলো ঠিক এমনই। ওয়ারেন্সরা আগেই এই 3টি ধাপের কথা ব্যাখ্যা করেছিলেন। প্রথম ধাপটি হলো ইনফেস্টেশন, যেখানে ডিমনিক শক্তি নিজের উপস্থিতি ইঙ্গিত দিতে শুরু করে। দ্বিতীয় ধাপ হলো অপারেশন, যেখানে শিকারকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। জুডির ক্ষেত্রেও সেটিই ঘটছিল। আর শেষ ধাপ হলো পজেশন, অর্থাৎ পুরোপুরি দখল করে নেওয়া। এখানে পরিষ্কার হয়ে যায় এই ডিমনিক শক্তি আসল লক্ষ্য ছিল জুডি, আর সেই কারণেই এতদিন স্মল পরিবারের কাউকেই পুরোপুরি পজেস করা হয়নি। এরপর এড ও লরেন দ্রুত জুডিকে সামলে নেন। জুডি জানায় অ্যাটিকে নিশ্চিতভাবে কিছু একটা রয়েছে। এড ও লরেন সেখানে গিয়ে সব কিছু দেখার পর বুঝতে পারেন যে অশুভ শক্তিকে তারা এত বছর ধরে এড়িয়ে চলার চেষ্টা করছিল সেটাই আবার ফিরে এসেছে। এরপর লরেন আবারও সেই অভিশপ্ত আয়নায় হাত রাখেন, কিন্তু এবার তিনি অবাক হয়ে বলেন কিছু একটা ঠিক নেই। এই আয়না আর আগের মতো নেই, অর্থাৎ আয়নাটির সঙ্গে যে অশুভ উপস্থিতি তিনি অনুভব করেছিলেন সেটি আর সেখানে নেই। মনে হচ্ছিল এর ভেতরে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। এরপর এড ও লরেন জুডিকে পুরো আয়নার অতীতের ঘটনা খুলে বলেন। তারা জানান ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এই আয়নার কেসের মুখোমুখি হয়েছিলেন তারা, কিন্তু সেই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসেন। এরপর ভিক্টোরিয়ার কি হয়েছিল সেটাও আর তাদের জানা হয়নি, অর্থাৎ সেই একমাত্র কেসে তারা তাকে সাহায্য করতে পারেনি। ঠিক তখনই হঠাৎ জুডির কাশি শুরু হয়। সব কিছু বিশ্লেষণ করে এড ও লরেন সিদ্ধান্তে পৌঁছান যে এই অভিশপ্ত আয়নাটি পুরো ঘটনার মূল কেন্দ্রবিন্দু। তাদের মতে আয়নাটিকে যত দ্রুত সম্ভব নিজেদের অকাল্ট মিউজিয়ামের বেসমেন্টে নিয়ে গিয়ে নিরাপদে বন্দি করতে হবে। একমাত্র সেখানেই এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। টনিও এতে সাহায্য করতে প্রস্তুত ছিল, কিন্তু এড তাকে সতর্ক করে বলেন একবার এই কাজ শুরু করলে আর পিছু হটার সুযোগ থাকবে না, কারণ এর মানে হবে তারা সরাসরি সেই ডিমনিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই আজ রাতেই আয়নাটিকে নিয়ে বাড়ি ফিরতে হবে। পরিকল্পনা অনুযায়ী এই কাজের দায়িত্ব নেয় এড, জ্যাক এবং টনি। তবে শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজকের রাতটি সাধারণ কোনো রাত হতে যাচ্ছে না। সব প্রস্তুতি সম্পূর্ণ ছিল, আর মনে হচ্ছিল অশুভ শক্তিটিও যেন তাদের মোকাবিলা করার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে। আয়নাটি সরানোর আগে এড সবাইকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন অবশ্যই হাতে গ্লাভস পরতে হবে এবং কোনো অবস্থাতেই আয়নার দিকে সরাসরি তাকানো যাবে না। যতটা সম্ভব শান্ত থেকে এটিকে বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। ঠিক তখনই পরিবারের কুকুর সাইমন অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে, যেন সে আগেই বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এড আর জ্যাক যখন আয়নাটি তুলে নিয়ে যাচ্ছিল তখন সেটি হঠাৎ অস্বাভাবিকভাবে ভারী হয়ে যায়, কারণ অশুভ শক্তি তাদের থামানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল। একই সময় জুডির শারীরিক অবস্থাও দ্রুত খারাপ হতে থাকে। সে বলতে থাকে তার শরীর একদম ভালো লাগছে না। এদিকে টনি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও সেটি কিছুতেই চালু হচ্ছিল না। এরই মধ্যে আয়নার উপর ঢাকা কাপড় সরে যায়। অসাবধানতাবশত জ্যাক সরাসরি আয়নার দিকে তাকিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সে অনুভব করে অশুভ শক্তি তার উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ভারসাম্য হারিয়ে জ্যাক মাটিতে পড়ে যায়। ফলে এড একা আয়নাটি সামলাতে পারে না, আর সেটি সোজা জ্যাকের পায়ের উপরে পড়ে যায়। ঠিক তখনই টনি কোনোভাবে গাড়ি চালু করে বাড়ির সামনের দিকে নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ সেই বৃদ্ধার আত্মাটি তার সামনে উপস্থিত হয়। তাকে দেখে টনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এই প্রথমবার টনি নিজের চোখে কোনো আত্মার উপস্থিতি অনুভব করলো। বাইরে এত হইচইয়ের শব্দ শুনে লরেন এবং স্মল পরিবারের সবাই ছুটে আসে, কিন্তু ঠিক তখনই লরেন বাড়ির ভেতরে অদ্ভুত কিছু অনুভব করেন। তিনি দ্রুত জুডির কাছে গিয়ে দেখেন
সেই ঘোড়ার খেলনাটি নিজে থেকেই ঘুরছে আর জুডি ঘরের এক কোণে নিশ্চুপ বসে আছে। তখনই স্পষ্ট হয়ে যায় জুডি সম্পূর্ণভাবে পজেস হয়ে গেছে। জুডির শরীর ব্যবহার করে সেই ডিমনিক শক্তি বলে ওঠে, আমরা অনেক দিন ধরেই জুডি আর তোমাদের জন্য অপেক্ষা করছি। জুডি আমাদের, আমরা তাকে নিয়ে যাব। এরপর পজেস জুডি প্রচণ্ড শক্তিতে লরেনকে ধাক্কা মারে। ধাক্কায় লরেন সোজা বেসমেন্টে গিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। এদিকে সাইমন নামে কুকুরটি অবিরাম ঘেউ ঘেউ করছিল, তাই জুডি তাকে তার শক্তি দিয়ে বাতাসে ভাসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার আর কোনো সন্দেহ থাকে না, জুডি পুরোপুরি অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। এড এগিয়ে এসে জুডিকে বোঝানোর চেষ্টা করেন যে সে এখনও এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, কিন্তু ডিমনিক সত্তাটি পাল্টা এডের দুর্বল হার্টকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে এডের বুকে তীব্র ব্যথা শুরু হয়, মাথা ঘুরতে থাকে যেন তিনি আরেকটি ছোট হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। এমন অবস্থায় তার প্রয়োজনীয় ওষুধটিও হাত থেকে পড়ে যায়। অন্যদিকে টনি বাড়ির বাইরে আটকে পড়ে। সব দরজা জানালা রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সে ভেতরে ঢুকতে পারছিল না, তাই বাইরে দাঁড়িয়ে মরিয়া হয়ে বারবার জুডিকে ডাকতে থাকে। স্বাভাবিকভাবেই সেই ডিমনিক শক্তি কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই টনি বাধ্য হয়ে বেসমেন্টের দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। সেখানে গিয়ে সে দেখে সেই কুঠারধারী আত্মাটি লরেনকে হত্যা করতে উদ্যোগ হয়েছে। ঠিক সময়ে পৌঁছে টনি লরেনকে বাঁচিয়ে ফেলে, আর সেই মুহূর্তেই আমরা সেই কুঠারধারী ব্যক্তিটির স্ত্রীর আত্মাকেও দেখতে পাই। সম্ভবত তিনিই টনিকে সাহায্য করেছিলেন বেসমেন্টের পথ খুলে দিতে, কারণ অশুভ শক্তি চাইলে কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দিত না। এদিকে এড কোনোভাবে নিজের ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হন। এরপর লরেন ও টনি তাকে সামলে নেন। পরিস্থিতি বুঝে ওয়ারেন্সরা স্মল পরিবারের সবাইকে দ্রুত বাড়ির বাইরে চলে যেতে বলেন, কারণ জুডি তখন অ্যাটিকের দিকে চলে গিয়েছিল আর ডিমনিক শক্তির আসল লক্ষ্যও ছিল শুধুমাত্র জুডি। এক্ষেত্রে সব কিছু পরিষ্কার হয়ে যায়। স্মল পরিবারকে কখনোই হত্যা বা পজেস করার উদ্দেশ্য ছিল না, তাদের শুধু ব্যবহার করা হয়েছে যাতে ওয়ারেন্সরা এই বাড়িতে আসতে বাধ্য হয়। এমনকি ধারণা করা হয় ফাদার গর্ডেনও হয়তো এই রহস্যের অনেকটাই বুঝে ফেলেছিলেন, আর সেই কারণেই ডিমনিক শক্তি তাকে হত্যা করেছিল। এরপর এড ও লরেন এক্সোসিজমের বই নিয়ে অ্যাটিকে ওঠেন। সেখানে গিয়ে তারা দেখেন জুডি নিজেকে ঝুলিয়ে ফেলেছে। দ্রুত তাকে নিচে নামানো হলেও তখন তার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে জুডিকে চেস্ট কম্প্রেশন দেওয়া শুরু হয়, কিন্তু ঠিক সেই সময় অশুভ শক্তি এডের ওপর আবার আক্রমণ চালায়। লরেন এবার স্পষ্ট দেখতে পান ডিমনিক সত্তার হাত এডের কাঁধের পেছনে রয়েছে। তবুও ঈশ্বরের আশীর্বাদে এড এবং জুডি দুজনেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ঠিক তখনই অভিশপ্ত আয়নাটি নিজে থেকে বাতাসে ভেসে ওঠে এবং প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে এক্সোসিজম শুরু করেন, কিন্তু ডিমনিক শক্তি পাল্টা আয়নাটির নিচে টনিকে চেপে ফেলে। এরপর এডের হাতে থাকা বাইবেলেও আগুন লেগে যায়। এমনকি তারই এক অশুভ প্রতিচ্ছবি তাকে এক্সোসিজম বন্ধ করার হুমকি দিতে থাকে, কিন্তু এড হাল ছাড়েন না। তিনি জ্বলতে থাকা বাইবেলটি সরাসরি আয়নার সঙ্গে স্পর্শ করিয়ে দেন। মুহূর্তের মধ্যেই ডিমনিক শক্তিটি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এরপর সে সবাইকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কারণ যেভাবেই হোক সে জুডিকে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। এড ও টনি প্রাণপণে চেষ্টা করতে থাকে জুডি ও লরেনকে রক্ষা করার। অন্যদিকে জুডি ও লরেন বুঝে যায় শুধু ছড়া বললেই কাজ হবে না, এবার তাদের সরাসরি সেই অশুভ শক্তির মুখোমুখি হয়েই লড়তে হবে। তাই জুডি আর লরেন দুজনেই সাহস করে আয়নাটির ওপর হাত রাখে। একসঙ্গে লড়াই করে তারা শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর ডিমনিক শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়। সব কিছু শান্ত হয়ে গেলে অভিশপ্ত আয়নাটিকে ওয়ারেন্সের অকার মিউজিয়ামে নিয়ে গিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে জানা যায় এই ঘটনার পরও স্মল পরিবার আরও প্রায় 3 বছর এই একই বাড়িতে বসবাস করেছিলেন। অন্যদিকে এর অবশেষে টনিকে পুরোপুরি নিজের পরিবারের সদস্য হিসাবে মেনে নেন। তিনি মিউজিয়ামের দায়িত্বের চাবিও টনির হাতে তুলে দেন। এর মধ্যে দিয়েই টনিকে নিজের ভবিষ্যৎ জামাই হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। এরপর আমরা জুডি ও টনির বিয়ের সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। সেখানে দ্য কনজিউরিং সিরিজের প্রথম সিনেমা থেকে শুরু করে 3য় পর্ব পর্যন্ত পরিচিত অনেক চরিত্রকে অতিথি হিসাবে দেখা যায়। এমনকি বাস্তব জীবনে জুডি ও টনি এবং পরিচালক জেমস ওয়ানের উপস্থিতিও দেখানো হয়। সিনেমা শেষ হওয়ার ঠিক আগে লরেন এডকে জানায়
তিনি তাদের ভবিষ্যতের একটি ঝলক দেখেছেন। সেখানে তারা নানা নানি হয়ে গেছেন, নিজেদের বই প্রকাশ করেছেন এবং বিভিন্ন জায়গায় বক্তৃতাও দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, মানুষ তাদের কাজকে বিশ্বাস এবং সম্মান করছে। সব কিছু মিলিয়ে তাদের পরিবারের সামনে অপেক্ষা করছে একটি শান্ত ও সুখী ভবিষ্যৎ, কারণ অবশেষে তারা তাদের সবচেয়ে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। এরপর ওয়ারেন্সের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বাস্তব কেসের কিছু স্মরণীয় দৃশ্য দেখিয়ে সিনেমার সমাপ্তি ঘটে, আর এভাবেই শেষ হয় দ্য কনজিউরিং লাস্ট রাইডের সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, এই ছিল কনজিউরিং সিরিজের শেষ অধ্যায়ের সম্পূর্ণ গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও সত্য ঘটনা, রহস্য আর ভৌতিক সিনেমার সম্পূর্ণ গল্প বাংলায় দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।